আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে নামকরা এবং ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়গুলোতে তুমুল ছাত্র আন্দোলন চলছে এবং গত প্রায় ৬০ বছরের মধ্যে এই প্রথম আমেরিকাতে এত বড় ছাত্র আন্দোলন হচ্ছে। এই ছাত্র আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো এখানে যারা পড়াশোনা করেন তারা আমেরিকার সবচেয়ে অভিজাত পরিবারের সন্তান, সবচেয়ে ধনী পরিবারের সন্তান, এমনকি যে সকল বিদেশি ছাত্ররা পড়াশোনা করেন তারা সারা দুনিয়ার সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে ধনী পরিবারের সন্তান হিসেবে আমেরিকাতে পড়াশোনা করতে যান। ইয়েল বিশ্ববিদ্যালয়ের মতো পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো পৃথিবী বিখ্যাত বিশ্ববিদ্যালয়, এরকম 40টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা নজিরবিহীনভাবে আমেরিকান সরকারের যে বিদেশ নীতি, বিশেষ করে তাদের যে ইহুদি প্রীতি, ইসরায়েল রাষ্ট্রকে অস্ত্র দিয়ে অর্থ দিয়ে সাহায্য করা, আর আমেরিকান সৈন্যবাহিনীর মাধ্যমে এবং ইসরায়েলি সৈন্যবাহিনীর মাধ্যমে স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের উপর বছরের পর বছর ধরে যে নির্মম, পাশবিক, অমানবিক নির্যাতন চালিয়ে একটি জাতি গোষ্ঠীকে পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে ইহুদি এবং খ্রিস্টান চক্রান্ত, সমন্বিত চক্রান্ত যে চলছে, সেটার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্ররা রাস্তায় নেমেছে। সরকার সর্বশক্তি দিয়ে, নির্মমতা দিয়ে, নিষ্ঠুরতা দিয়ে এবং তাদের যে রাক্ষসী যে আসল চেহারা, যেটি সাধারণত নিজেদের দেশে তারা দেখায় না, তারা সেটা আফগানিস্তানে দেখায়, ফিলিস্তিনি দেখায়, ভিয়েতনামে দেখায়, ইয়েমেনে দেখায়। তো এই নখ দাঁতওয়ালা চরিত্র তারা পুলিশকে সেই ক্ষমতা দিয়ে, সেই চরিত্র দিয়ে তারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিরুদ্ধে যে দমন এবং পীড়ন চালাচ্ছে, তাতে করে আন্দোলন না থেমে বরং আরো বেড়ে গিয়েছে। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষয়িত্রী যারা রয়েছেন তারা তাঁবু গেড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পার্মানেন্টলি সেখানে আছেন। বহু সংখ্যক গ্রেপ্তার হয়েছেন, নির্মমভাবে পিঠমোড়া করে বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে জেলে নেওয়া হয়েছে, ছাত্রত্ব বাদ দেওয়া হয়েছে, অনেক শিক্ষকের চাকরি বাদ দেওয়া হয়েছে, কিন্তু আন্দোলন ক্রমশ বেড়েই চলেছে। এবং এই আন্দোলন আমেরিকার বাইরে ফ্রান্সে ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন ইউরোপের আরো অনেক দেশে ছড়িয়ে পড়েছে এবং ক্রমশ সেটা বাড়ছে। এর ফলে কি হচ্ছে, কেবলই মাত্র ইউরোপ এবং আমেরিকাতে নয়, খোদ ইসরায়েলের যে অভ্যন্তর, সেখানে তুমুল বিক্ষোভ হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, ইহুদি পণ্ডিত, ইহুদি ধর্মগুরু এবং শান্তিপ্রিয় সাধারণ জনগণ, হাজার হাজার জনগণ ইসরায়েলের মূল যে শহরগুলো রয়েছে, প্রধানতম যে শহরগুলো রয়েছে, সেখানে তারা বের হয়ে আসছে। সকলের কণ্ঠে একই কথা, এই নির্মম যুদ্ধ আমরা চাই না। ফিলিস্তিন নামক রাষ্ট্রটিকে স্বীকৃতি দেওয়া হোক এবং যে অন্যায় করা হয়েছে সে অন্যায়ের ক্ষতিপূরণ তাদেরকে দেওয়া হোক। এক, অনাগত দিনে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই জন্য মার্কিন নীতির পরিবর্তন ঘটাতে হবে। আর ইসরায়েলের যারা রাজনীতিবিদ, তাদের বক্তব্য হলো এরকম উগ্রবাদী নেতানিয়াহুর সরকার এবং তার সহযোগী যারা রয়েছে তাদের বিচার হতে হবে এবং তাদেরকে পদত্যাগ করতে হবে এবং একটা উদারনৈতিক রাজনৈতিক পরিবেশ তারা সেখানে সৃষ্টি করতে চাচ্ছে। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে সম্ভবত পৃথিবীতে একটা পরিবর্তন আসবে। এর কারণ হলো আমেরিকার এই ছাত্ররা বহু আগে, যখন ভিয়েতনাম যুদ্ধ শুরু হলো,
তখন তারা কিন্তু এই ভিয়েতনামি যুদ্ধে মার্কিন সেনাদের নির্মমতা এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। এবং সেই নির্মমতা, যারা ভিয়েতনাম যুদ্ধের সেই ইতিহাস জানেন, ভিয়েতনামকে দুই ভাগে বিভক্ত করা, এক পক্ষকে আর এক পক্ষের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া, এবং কয়েক দফায় 2 দশক ধরে, প্রায় 20 বছর ধরে এই পৃথিবীর নামক যে ভূখণ্ড, সেখানে যে পরিমাণ গোলা বারুদ নিক্ষেপ করা হয়েছে, হাজার হাজার টন, মেট্রিক টন বোমা আকাশ থেকে যেভাবে নিক্ষিপ্ত হয়েছে, পৃথিবী সৃষ্টির পরে কোনো ভূখণ্ডে এতটা নির্মমতা হালাকু খানও দেখায়নি, চেঙ্গিস খানও দেখাননি। আমেরিকা যা দেখিয়েছে ভিয়েতনামে, সেই তুলনায় হালাকু খানকে আপনি ফেরেশতা বলতে পারেন। তো যাই হোক, একটা সময় এই ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিন সেনাবাহিনীর মধ্যে একটা প্যানিক তৈরি হয়ে গেল। যারা যুদ্ধ করতে আসলো তারা অনেকে পাগল হয়ে গেল, অনেকে আত্মহত্যা করলো, অনেকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে বন জঙ্গলে চলে গেল, অনেকে শত্রু পক্ষে যোগদান করলো, অনেকে দেশে ফিরে গিয়ে রীতিমতো এরকম একটা পুরো পরিবারকে সে অসুস্থ বানিয়ে ফেলল। ফলে এই 2 দশকের যুদ্ধ পুরো আমেরিকার অর্থনীতি, সমাজ ব্যবস্থাকে তছনছ করে দিয়েছিল। তখন এই ধনিক সম্প্রদায়ের বড় বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে এসে মার্কিন প্রশাসনকে বাধ্য করেছিল ভিয়েতনাম থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য। ঠিক একই অবস্থা কিন্তু এখন আবার নতুন করে শুরু হয়েছে। এবং যে সম্প্রদায়ের ছেলেমেয়েরা এখানে এসছে, এর মধ্যে ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, এর মধ্যে ব্যবসায়ী রয়েছে, রাজনীতিবিদ রয়েছে, আমলা আছে, এর মধ্যে আরব আছে, এশীয় আছে, চীনা আছে, আমেরিকান আছে, ইউরোপের লোক আছে। তো কাজেই আমার সন্তান যদি আক্রান্ত হয়, আমি তো বসে থাকবো না। ফলে ওই যে আমেরিকার যে বিশ্ববিদ্যালয়গুলোতে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যে আন্দোলন ছড়িয়ে পড়েছে, এবং একই সঙ্গে ইউরোপের যে বিশ্ববিদ্যালয়গুলো, সেই প্যারিস ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, সেই বিক্ষোভের যে দাবানল, এটি নেভানোর ক্ষমতা মার্কিন প্রশাসনের নেই। আর ইসরায়েলের তো প্রশ্নই আসে না। আর এই দাবানলের কারণে কি হলো, আরবে যারা আন্দোলনরত রয়েছে, হামাস, ইরাকের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গ্রুপ, সশস্ত্র গ্রুপ, তার সঙ্গে সঙ্গে ইয়ামেনের হুতিরা এবং লেবাননের হিজবুল্লাহরা, তারা অতীতের যে কোনো সময়ের চেয়ে আরো কয়েক গুণ শক্তিশালী হয়ে পড়েছে। ফলে মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্র পাল্টে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখন প্রশ্ন হলো, এতদিন পর মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধনিক শ্রেণীর সন্তানেরা কেন মাঠে নেমে এলো? 1। 2 নম্বরে হলো যে বাংলাদেশ, আরব দেশ বা এশিয়ার অন্য কোনো মুসলিম দেশ, সেখানকার নাম করা যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ইন্দোনেশিয়াতে আছে, জাকার্তা ইউনিভার্সিটি আছে, মালয়েশিয়াতে ইউনিভার্সিটি অফ মালায়া আছে, ইসলামিক ইউনিভার্সিটি অফ মালয়েশিয়া আছে, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে, সৌদি আরবে কিং ফয়সাল বিশ্ববিদ্যালয় আছে, রিয়াদ ইউনিভার্সিটি আছে, মদিনা বিশ্ববিদ্যালয় আছে, আল আজহার বিশ্ববিদ্যালয় আছে, মিশরে কায়রো বিশ্ববিদ্যালয় আছে, খুবই নামকরা, মরক্কোতে কায়রোয়ান ইউনিভার্সিটি রয়েছে। এখানে কেন ধনীর ছেলেরা যারা পড়াশোনা করছেন তারা কেন বিদ্রোহ করছেন না বা প্রতিবাদ জানাচ্ছেন না? খুবই মৌলিক একটা প্রশ্ন। প্রথম দিক হলো যে এই যে ধনিক শ্রেণী যারা ইউরোপ এবং আমেরিকাতে, তারা এই বিভিন্ন কারণে অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক হিসেবী, অনেক জ্ঞানী এবং বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য তারা মনে প্রাণে নিজেদেরকে তারা ওইভাবে প্রতিষ্ঠিত করে ফেলেছে। অর্থাৎ আমেরিকার যে বিশ্ববিদ্যালয়ে, কলাম্বিয়াতে যারা পড়ছে, ইয়েলে যারা পড়ছে, তারা যদি বাংলাদেশের কোনো মন্ত্রীর ছেলে হয়, সে ভবিষ্যতে এসে বাংলাদেশে মন্ত্রী হবে। এই জন্য তার চিন্তা চেতনা কর্ম বিশ্বকে কেন্দ্র করে। যেমন ধরুন বেনজির ভুট্টো, যেমন ধরুন
ইমরান খান বা রাহুল গান্ধী, তার বাবা রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী, এরা সবাই কিন্তু হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজে পড়াশোনা করেছেন। এবং এদের সঙ্গে বাংলাদেশে যাদের বন্ধুত্ব ছিল, মানে তারা ওই ক্যাম্পাসে বসে কিন্তু দুনিয়া নিয়ে চিন্তা করেছে। ফলে তাদের মধ্যে যারা রাজনীতির আসছে, ব্যবসা বাণিজ্য আসছে, তারা কিন্তু কোনো আঞ্চলিক ব্যবসা করেনি, তারা বিশ্বের সব মানুষের সাথে ব্যবসা করেছে। বিল গেটসের কথা চিন্তা করেন, স্ট্যামফোর্ডে পড়েছেন স্টিভ জবস, তার কথা চিন্তা করেন। এরা সবাই দুনিয়ার ব্যাপী তারা চিন্তা ভাবনা করছে। তো এই বড় বড় বিশ্ববিদ্যালয়ে যারা এখন পড়াশোনা করছেন, তাদের চিন্তা চেতনা এখন আঞ্চলিক নয়, বৈশ্বিক হয়ে গিয়েছে। বিশ্ব মানবতার জন্য তারা চিন্তা করছে। তারা জানে যে তাদের বাবারা ধনী আছে, কিন্তু যদি সেই অর্থ উপার্জনের জন্য, এই ধনতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য সারা দুনিয়া থেকে অর্থ তাদের আসতে হবে, এবং সেই অর্থের যোগান যদি বন্ধ হয়ে যায়, আমেরিকা আবার সেই প্রাচীন যুগে পৌঁছে যাবে। দারিদ্রতা, সীমাহীন দারিদ্রতা, দুর্ভিক্ষতার কবলে তারা পড়বে। ফলে আমেরিকাকে যদি বাঁচাতে হয়, আজকের সে প্রভাব আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এমনকি সাংহাই, বেইজিং, তারপরে জাপানের টোকিও, সিঙ্গাপুর, এই শহরগুলোকে যদি এই কসমোপলিটন অবস্থায় রাখতে হয়, তাহলে সারা দুনিয়ার অর্থনীতি ভালো হতে হবে। কেন সারা দুনিয়া থেকে অর্থ অন্যায়ভাবে হোক, শোষণ করে হোক, জালিয়াতি করে হোক, এই শহরগুলোতে যাচ্ছে এবং এই শহরগুলোর জ্বালানি সরবরাহ করছে। মানে সেখানে টাকা ফুয়েল হিসেবে কাজ করছে। আমেরিকা থাকবে না যদি মধ্যপ্রাচ্য না থাকে। আমেরিকা যদি না থাকে, মানে তাহলে এই ধনিক সম্প্রদায়ও থাকবে না। তো এই সন্তানেরা যারা ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট হবে, ব্যবসায়িক নেতা হবে, কমিউনিটি নেতা হবে, তারা আগামী 20 বছর পরে আমেরিকা কোন জায়গায় যাচ্ছে সেই জিনিসটা তারা কাউন্ট করতে পারছে। আর কাউন্ট করার কারণে কিন্তু তারা এই সময় রাস্তাতে নেমে আসছে। আর আমাদের দেশের ধনিক শ্রেণীর সন্তানেরা, আরব দেশের ধনিক সন্তানেরা, তারা কিন্তু নেতৃত্বের কথা ভাবছে না। বাবা সেক্রেটারি আছেন, 2 হাতে ঘুষ কাটছেন, এই বগলে এক মেয়ে, ওই বগলে এক মেয়ে, হাতে বোতল। ধনীর ছেলে যেখানে পড়াশোনা করুক না কেন, সে বাবার পকেট থেকে টাকা চুরি করছে, মায়ের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা চুরি করছে, বাপের মদের বোতল নিয়ে যাচ্ছে, বাপ চুরি করে যে 2-4টা গাড়ি কিনেছে সেগুলো নিয়ে দিদারসে অপকর্ম করে বেড়াচ্ছে। সে শুধু খাওয়া দাও, মৌজ এবং মাস্তি, এটি নিয়ে চিন্তিত। বাংলাদেশ নিয়েও তার চিন্তা করার কোনো সময় নেই। এবং একই অবস্থা কিন্তু আরব দেশে, অর্থাৎ যে সকল দেশে গণতন্ত্র নেই, কিন্তু নতুন একটা ধনিক শ্রেণী তৈরি হয়েছে, এবং এই সব ধনিক শ্রেণীরা অন্যায়ভাবে ধনসম্পদ হাসিল করেছে, শ্রম নেই। ফলে এই ধনিক শ্রেণীর যারা সন্তানেরা, তারা তাদের দৃষ্টি, চিন্তা, চেতনা কেবলই মাত্র ভোগ এবং বিলাসের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। কাজেই পৃথিবীর কোথাও যদি কান্না হয়, ও কান্নার দৃশ্য তাদের জন্য খুব বিরক্তিকর। এর কারণ হলো তারা আনন্দ ফুর্তি করতে গিয়ে এই কান্নার শব্দে তারা খুবই বিরক্তি বোধ করে। কোনো বিভৎস দৃশ্য যদি তারা দেখে, তাহলে তারা মাংস খেতে গিয়ে মাংস কাবাব করে খাচ্ছে, গ্রিল করে খাচ্ছে, মদের সাথে খাচ্ছে, ফ্রাই করে খাচ্ছে, বারবিকিউ করছে। তো সেখানে যদি ফিলিস্তিনি শিশুর লাশের ছবি তাদের সামনে এসে যায়, তাহলে তাদের খাদ্যে অরুচি এসে যায়। এই জন্য তারা ওই সকল দৃশ্য তারা দেখতে চাচ্ছে না। এই কারণে কি হচ্ছে, আমাদের মতো দেশে যেখানে দুর্নীতি মাথাচাড়া দিয়ে বসছে, তাদের কাছে আসলে এই সমস্যাগুলো কোনো অবস্থায় তাদেরকে বিভ্রান্ত করতে পারছে না, কোনো অবস্থায় তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারছে না, প্রভাবিত করতে পারছে না, কিছুই করতে পারছে না। তারা তাদের মতো করে খাও দাও, মস্তি করো, এই অবস্থাতে চলে আসছে। যেটা বলছিলাম, তো এই আমেরিকার যে তরুণ সম্প্রদায়, ধনিক সম্প্রদায়, তারা জাতিকে নেতৃত্ব দিতে চায়। যেমন ধরুন জন এফ কেনেডি, আমেরিকাতে যে কেনেডি পরিবার, সেই কেনেডি পরিবার একদিনে গড়ে ওঠেনি। প্রথম মহাযুদ্ধের পর এই জন এফ কেনেডির বাবা
অনেক ধনসম্পত্তির মালিক হলেন এবং তিনি মনে প্রাণে চাইলেন যে তার ছেলে জন এফ কেনেডি এবং অন্যান্য সবাই রাজনীতিতে আসুক এবং বড় কিছু হোক, এবং সেইভাবে তিনি তার ছেলেকে মানুষ করেছেন এবং আলটিমেটলি সে প্রেসিডেন্ট হয়েছে। সর্বকালের সেরা প্রেসিডেন্টের মধ্যে প্রধানতম প্রেসিডেন্ট হয়েছে। আপনি যদি ফ্রাঙ্কলিন রুজভেল্টের কথা ধরেন আর থিওডর রুজভেল্টের কথা ধরেন, চাচা ভাতিজা, চাচাকে দেখে ভাতিজা প্রেসিডেন্ট হওয়ার জন্য স্বপ্ন দেখে এবং 20 বছর, চাচার 20 থেকে 25 বছর পরে প্রেসিডেন্ট হয়েছেন। তো এই যে একজন প্রথম মহাযুদ্ধের পরে নেতৃত্ব দিয়েছেন বিশ্বকে, আর একজন ভাতিজা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দিয়েছেন। এখন বাংলাদেশে জিজ্ঞাসা করেন কোনজন ফ্রাঙ্কলিন রুজভেল্ট আর কে থিওডর রুজভেল্ট, কার কর্মকালীন সময় কেমন ছিল, দেখবেন কয়জন উত্তর দিতে পারে। কিন্তু আমেরিকাতে গিয়ে দেখেন, ওই আমেরিকা গট ট্যালেন্টেড, ওইখানে অনেক বাচ্চা বাচ্চা ছেলে, একটা ছেলেকে দেখলাম বা একটা মেয়েকে দেখলাম যে 5 থেকে 6 বছর হবে, সে আমেরিকার সব প্রেসিডেন্টের ব্যক্তিগত জীবন তার মুখস্থ, এভরিথিং। তো তাকে নিয়ে যখন প্রেসিডেন্টের ব্যাপারে জিজ্ঞাসা করা হলো যে ঠিক আছে, আর তুমি বলো তো বারাক ওবামা তার যে রাজনীতির বাইরে তার আর কি বিশেষত্ব রয়েছে, বা আমেরিকার এমন কোনো, বারাক ওবামার কথা বললেন, আমেরিকার এমন কোনো প্রেসিডেন্টের নাম কি বলতে পারো যে তার রাজনীতির বাইরে গিয়ে এমন কিছু করেছে যেটা তাকে খুব ফেমাস করে ফেলেছে। তিনি বললেন বারাক ওবামা। হোয়াই, কেন? বলে সে গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন, 5 বছরের ছেলে। তাকে বলা হলো রুজভেল্ট সম্পর্কে, উনি বললেন হু ইজ রুজভেল্ট? তখন উনি বললেন যে ঠিক আছে, তুমি থিওডর রুজভেল্ট সম্পর্কে বলো। 5 বছরের ছেলে, সে বলে ফেললো যে তার এই সমস্যা ছিল, হি হ্যাড দ্যাট সর্ট অফ প্রবলেম। তো এই কারণে ওই আমেরিকান জাতি, সে বহু বছর থেকে, সে একটা শিশু, সেই যখন তার 2-3 বছর বয়স হয়ে যায়, ওইভাবেই তার পরিবার তার যে আর্থিক অবস্থা অনুযায়ী শিশুকে নিয়ে স্বপ্ন দেখে। খুব বড় স্বপ্ন দেখে না, আবার খুব ছোট স্বপ্ন দেখে না। এই স্বপ্নের কারণেই আমেরিকান শিশুরা বড় হয়, বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং সচেতন হয়, এবং সেই সচেতনতা থেকে যেহেতু এবার তারা রাস্তায় নেমে আসছে, কাজেই এইবার বিশ্বে একটা পরিবর্তন অবশ্যই আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।